ওকে, সো আজকে থেকে আমাদের শুরু হবে রাইটিং টাস্ক 2। তো রাইটিং টাস্ক 2 এ আমাদের বিভিন্ন রকমের কোয়েশ্চেন্স টাইপ থাকে। টোটাল 8 টাইপসের কোয়েশ্চেন আমাদের আইএলটিএস রাইটিং টাস্ক 2 এ থাকবে। প্রবলেম সলিউশন এটা আবার কাইন্ড অফ 3 পার্টসে ডিভাইড করা যেতে পারে। কজ অ্যান্ড সলিউশন, কজ অ্যান্ড ইফেক্ট। লাইট কি পেছন থেকে ঠিকঠাক দেখা? এই লাইটটা অফ করে রাখি। আচ্ছা, সো প্রবলেম সলিউশন আমরা তুলনামূলক ইজি যে কোয়েশ্চেন্স টাইপগুলো আছে সেগুলো করতে করতে কঠিনের দিকে যাব। তো আজকের লেসনে আমরা করব প্রবলেম সলিউশন করলেও কজ অ্যান্ড সলিউশন আমাদের হয়ে যাবে। তো পর্যায়ক্রমে আমরা অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কজ অ্যান্ড ইফেক্ট, কজ অ্যান্ড সলিউশন, ডিসকাশন, অপিনিয়ন, টু পার্ট কোয়েশ্চেন্স, পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডেভেলপমেন্ট, ফাইনালি অপিনিয়ন এসে সবগুলো কোয়েশ্চেনে আমরা একটা একটা করে করব। টোটাল 8টা কোয়েশ্চেন্স টাইপ আমাদের থাকবে। তো আজকে আমরা করব প্রবলেম অ্যান্ড সলিউশন আইএলটিএস রাইটিং এর, যেটাকে সবথেকে ইজি কোয়েশ্চেন হিসাবে আপনি কনসিডার করতে পারেন। তো সবার আগে আমাদের প্রশ্ন আইডেন্টিফাই করা শিখতে হবে যে আপনি কখন বুঝবেন যে আপনার এক্সামে প্রবলেম এবং সলিউশন আসছে। তো চলেন আমরা কিছু স্যাম্পল কোয়েশ্চেন্স দেখে আসি। আচ্ছা, তো ফার্স্টে আমাদের বলা আছে নাওয়াডেজ ম্যানি পিপল হ্যাভ অ্যাক্সেস টু কম্পিউটার্স অন এ ওয়াইড বেসিস অ্যান্ড এ লার্জ নাম্বার অফ চিলড্রেন প্লে কম্পিউটার গেমস। তাহলে বলছে এখনকার দিনে কি মানুষের অনেক বড় পরিসরে কম্পিউটার ব্যবহার করার সুযোগ রয়েছে, অ্যান্ড এ লার্জ নাম্বার অফ চিলড্রেন এবং অধিক সংখ্যক বাচ্চারা কি করছে, কম্পিউটার গেমস খেলছে। সো হোয়াট আর দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ প্লেয়িং কম্পিউটার গেমস। সো এখানে আমাদের কি বলছে, হোয়াট আর দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ প্লেয়িং কম্পিউটার গেমস। সো কম্পিউটার গেমস খেলার বাজে প্রভাবগুলো কি কি, অ্যান্ড হোয়াট ক্যান বি ডান টু মিনিমাইজ দ্য ব্যাড ইফেক্ট, এবং কম্পিউটার গেমস খেলার যে ব্যাড ইফেক্টটা রয়েছে সেটা কীভাবে মিনিমাইজ করা যেতে পারে। দেখেন এখানে আপনাকে প্রবলেম জানতে হচ্ছে, হোয়াট আর দ্য নেগেটিভ ইম্প্যাক্টস। তাহলে নেগেটিভ ইম্প্যাক্টস মানে কি, বাজে প্রভাবগুলো প্রবলেম, অ্যান্ড হোয়াট ক্যান বি ডান, প্যাসিভ জিজ্ঞেস করছে যে কি করা যেতে পারে, মানে আপনার কাছে সমাধান জানতে চাচ্ছে। দেন উই হ্যাভ দ্য ইন্টারনেট হ্যাজ ট্রান্সফর্ম দ্য ওয়ে ইনফরমেশন ইজ শেয়ার্ড অ্যান্ড কনজিউমড। আমরা যেভাবে তথ্য কি করি, আদান প্রদান করি এবং তথ্য কনজিউম করি, ব্যবহার করি, ইন্টারনেট সেটা কি করেছে, পাল্টে দিয়েছে। বাট ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড প্রবলেমস। ইন্টারনেট কিছু কি তৈরি করেছে, সমস্যাও তৈরি করেছে, যেগুলা কি ছিল না, ডিড নট এক্সিস্ট বিফোর, আগে আমরা কখনো ফেস করি নাই। তারপরে বলা আছে হোয়াট আর দ্য মোস্ট সিরিয়াস প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারনেট। দেখেন এখানে স্ট্রেট আপনার প্রবলেম সলিউশন উল্লেখ করেই দিয়েছে যে হোয়াট আর দ্য সিরিয়াস প্রবলেমস অ্যান্ড হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট। তাহলে প্রবলেম এবং সলিউশন দুইটা ওয়ার্ডই কিন্তু আমাদের এখানে উল্লেখ আছে, এটা বুঝতে আশা করি সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, পরেরটা হচ্ছে ইন দ্য ডেভেলপড ওয়ার্ল্ড এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি ইজ ইনক্রিজিং, যে মানুষের গড় আয়ু কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। সো হোয়াট প্রবলেমস উইল দিস কজ ফর ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটি। যে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে, এটা যে ব্যক্তির বয়স বৃদ্ধি পাচ্ছে তার জন্য কি প্রবলেমের কারণ হতে পারে, এবং সোসাইটি সমাজে কি প্রবলেম হতে পারে। সাজেস্ট সাম মেজার্স, কিছু পদক্ষেপ। তাহলে দেখেন যদি আপনি কোনো প্রশ্ন দেখেন সাজেস্ট সাম মেজার্স, সাজেস্ট সাম স্টেপস, তাহলে সেটাও কিন্তু আপনার কাছে সলিউশন চাচ্ছে। Suggest some measures that could be taken to reduce the impact of aging populations. So বয়স্ক জনসংখ্যার প্রভাবটা কমানোর জন্য কিছু পদক্ষেপ সাজেস্ট করতে বলছে। Despite a large number of gyms, our sedentary lifestyle is gaining popularity in the contemporary world. যে কি হচ্ছে, যে অধিক পরিমাণ জিম থাকা সত্ত্বেও সেডেন্টারি লাইফস্টাইল বলতে বোঝাচ্ছে শুয়ে বসে, মানে মুভমেন্ট না করে, মানে আরামপ্রিয় জীবন কাটানো আমাদের কি হচ্ছে, ওয়ার্ল্ডে জনপ্রিয় হচ্ছে। সো দিস ইজ দ্য স্টেটমেন্ট। এখন আমাদের বলা হচ্ছে হোয়াট প্রবলেমস আর অ্যাসোসিয়েটেড উইথ দিস। সো এটা নিয়ে কি কি সমস্যা রয়েছে, হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট, কি সমস্যা এই সমাধান আমরা দিতে পারি। তাহলে আশা করি প্রবলেম সলিউশন চিন্তা ভুল হওয়ার কথা হবে না, আপনার বলা থাকবে হোয়াট আর দ্য নেগেটিভ ইফেক্টস, হোয়াট ক্যান বি ডান, হাউ ক্যান ইউ সলভ দিস। আর প্রবলেম সলিউশন তো উল্লেখ থাকলে বুঝতেই পারবেন যে আপনার, কারণ আপনি যদি কোয়েশ্চেন না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার টাস্ক কিন্তু হবে না, খেয়াল রাখবেন। সো কোয়েশ্চেন চিনতে ভুল হবে, প্রবলেম সলিউশন। আচ্ছা, তো এবার যে কোনো এসে লেখার আগেই উই ক্যান হ্যাভ টু মেক এ প্ল্যান। না আমি একটা জিনিস দেখাবো যে প্ল্যান বলতে লেআউট। রাইটিং টাস্ক 2 এর
আমাদের কোহিরেন্স অ্যান্ড কোহেশনের একটা মার্কিং সেগমেন্ট, যেটাতে ক্লিয়ারলি বলা আছে যে যেসব স্টুডেন্ট 5-4 স্কোর পেয়ে আসে তাদের লেখা একটা মূল প্রবলেম থাকে, সেটা হচ্ছে মেন অর রাইট ইন প্যারাগ্রাফস। এরা প্যারাগ্রাফিং আকারে কিন্তু লেখে না, অর প্যারাগ্রাফিং মে বি ইনঅ্যাডিকুয়েট, অথবা পর্যাপ্ত পরিমাণ প্যারাগ্রাফ থাকে না। ঠিক আছে, তো এই জন্য আপনাকে ডেফিনেটলি প্যারাগ্রাফিং আকারে লিখতে হবে। আপনি ইন্ট্রো লিখলেন, ইন্ট্রোর যেখান থেকে শেষ হলো সেখান থেকে আপনি বডি 1 শুরু করতে পারবেন না, তাহলে কিন্তু ডিস্টিংগুইশ করা যাবে না যে আপনার ইন্ট্রোটা শেষ হয়েছে কোথায়, বডি 1 শুরু করেছেন কোথায়। আপনাকে আনলিমিটেড নাম্বার অফ পেপার্স দেওয়া হবে। সো ইন্ট্রো লিখলেন, গিভ 2 ফিঙ্গার স্পেস, 2 আঙ্গুল গ্যাপ দিয়ে এবার আপনি হচ্ছে বডি 1 শুরু করবেন। তো এটা দেখাচ্ছে যে আমাদের কতগুলো প্যারাগ্রাফ এখন লিখতে হবে। যে কোয়েশ্চেনে বলছে যে ইনঅ্যাডিকুয়েট, যদি পর্যাপ্ত পরিমাণ অপর্যাপ্ত প্যারাগ্রাফ থাকে তাহলে কিন্তু আপনি কোহেরেন্স কোয়েশ্চেনে 5 পাবেন। আর 4 যারা পায় তারা তাদের লেখায় মে নট রাইট ইন প্যারাগ্রাফস, মানে এদের প্যারাগ্রাফ আকারে লেখে না। বডি 1, 2 কনক্লুশন সবই মনে হয় একটা ওভারঅল একটা মনে হয় যে লেখা, যে একটা প্যারা। তো এখন আমরা দেখব যে হাউ মেনি প্যারাগ্রাফ উই ক্যান রাইট, অথবা আমাদের লেআউটটা। So we can write 4 paragraphs. প্রথমটা হচ্ছে we can write introduction. Introduction আমরা কি করব? We can paraphrase the questions and we'll give a general answer. আমরা একটা general answer দিব and আমরা paraphrase করব questions. Then main body paragraph 1, we can write problems here. যদি আমাদের problem solution আসছে, body 1 এ আমরা কি করব? Problem উল্লেখ করব। So এখন কথা হচ্ছে আপনি চাইলে আপনার body প্যারাতে একটা প্রবলেমও দিতে পারেন। You can write one paragraph, one problem, আবার আপনি একের অধিক প্রবলেম দিয়েও লিখতে পারেন। তো কি করতে হবে? সো আমরা উই ক্যান মেনশন দ্য ফার্স্ট প্রবলেম, আমরা প্রথম প্রবলেমটা উল্লেখ করব, প্রথম প্রবলেমটা এক্সপ্লেইন করব, সেটার সঙ্গে একটা এক্সাম্পল অথবা রেজাল্ট, অথবা চাইলে দুইটাও দিতে পারেন। যদি প্রয়োজন হয় ইউ ক্যান হ্যাভ টু রাইট সেকেন্ড প্রবলেম, দেন ইউ উইল হ্যাভ টু এক্সপ্লেইন দ্য সেকেন্ড প্রবলেম। ও সরি, আমাদের ক্লাসে একজন জুম লিংক চাচ্ছিল। জুম না, ওকে, গুগল মিটের লিংক দিয়ে দিই। এটা না, এটা না, সেপ্টেম্বর, এটা ওকে। জুমেও আছে, সরি ইউটিউবেও আছে, গুগল মিটে যে ক্লাস করতে হবে এমন কোনো কিছু না। আচ্ছা, তো লেআউট আমরা প্রথমে প্রবলেমটা উল্লেখ করব, এক্সপ্লেইন করতে হবে, এক্সাম্পল দিতে হবে, চাইলে সাথে একটা রেজাল্টও দিতে পারেন। আমার যদি দ্বিতীয় প্রবলেম উল্লেখ করতে হয়, মেনশন সেকেন্ড প্রবলেম, এক্সপ্লেইন, এক্সাম্পল, রেজাল্ট। যদি আপনি দুইটা কারণ দেন তাহলে বডি 1 এ আপনি রেজাল্ট দেন, বডি 2 তে আপনি এক্সাম্পল দেন। আচ্ছা, এবার বডি প্যারাগ্রাফ 2, মেইন বডি 2, এখানে আমরা কি লিখব? সলিউশন লিখব। এই প্যারাগ্রাফটাতে আমরা মেইনলি সলিউশন লিখব। তাহলে আপনাকে কি করতে হবে, যে আপনি যে প্রথম প্রবলেমটা উল্লেখ করেছিলেন সেটার সলিউশন। সো রাইট সলিউশন ফর দ্য ফার্স্ট প্রবলেম, গিভ এক্সাম্পল, এক্সপ্লেইন, রাইট সলিউশন ফর দ্য সেকেন্ড প্রবলেম, এক্সপ্লেইন, এক্সাম্পল, আর ফাইনালি আমরা লিখব কনক্লুশন। রিফ্রেজ দ্য মেইন আইডিয়াস অফ ইয়ার বডি পেয়ার্স। যে কোয়েশ্চেনের মেইন অংশটা
আর বডি প্যারা 1 2 এর মেন অংশটা দেখেন। এটা আরেকটা অল্টারনেটিভ ওয়ে আছে, বাট আই ডোন্ট রিয়েলি রেকমেন্ড দ্যাট। সেটা হচ্ছে এটা যেহেতু মাত্র দেখাইলাম, প্যারাগ্রাফ 1 আমরা ইন্ট্রো লিখব, প্যারাগ্রাফ 2 ডিসকাস ওয়ান প্রবলেম অ্যান্ড সলিউশন টু দিস প্রবলেম, মানে বডি প্যারা 1 এ একটা প্রবলেম উল্লেখ করবেন, সেটার সলিউশন আপনি সেখানে দিবেন, যে প্রথম প্রবলেমটা হচ্ছে এটা এবং এটা আমরা এইভাবে সলভ করতে পারি। এবার বডি 2 তে আরেকটা প্রবলেম উল্লেখ করবেন এবং আরেকটা সলিউশন দিতে পারেন। সো দ্য চয়েস ইজ ইয়ার্স, আপনি যেভাবে খুশি সেভাবেই লিখতে পারেন, মানে অ্যাজ লং অ্যাজ ইউ আনসার দ্য কোয়েশ্চেন্স, মার্কিং ক্রাইটেরিয়া মেইনটেইন করে, দেন ইউ আর গুড টু গো। দেন প্যারাগ্রাফ 4 মানে লাস্ট প্যারাগ্রাফ, সামারাইজ ইউর আইডিয়াস মানে কনক্লুশন, ঠিক আছে? সো এই 4টা প্যারাগ্রাফ আপনার মিনিমাম লাগবে, মিনিমাম 4টা প্যারাগ্রাফ লাগবে। ইউ ক্যান স্টিল রাইট 5 প্যারাগ্রাফস ইফ ইউ ওয়ান্ট, বাট 4টা প্যারাগ্রাফ না লিখলে অ্যাডিকুয়েট প্যারাগ্রাফিং কিন্তু আমাদের লেখায় থাকবে না। আর আপনি বুঝতেই পারছেন, দেখিয়েছি যে যদি আমাদের অ্যাডিকুয়েট ইনঅ্যাডিকুয়েট মানে অপর্যাপ্ত প্যারাগ্রাফ থাকে, কোহিরেন্স কোয়েশনে কিন্তু স্কোর 5-এ নেমে আসতে পারে কি আসবে। আচ্ছা, ওকে, তো আজকের লেসনের জন্য আমরা নিব হচ্ছে লেটস পিক নাম্বার 2। সো তাহলে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন্স। তো যে কোনো, ম্যাম কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? তো যে কোনো এসে লেখার আগে দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট থিং উই গোনা হ্যাভ টু ডু ইজ উই হ্যাভ টু মেক এ প্ল্যান, যে আপনি কি কি লিখবেন। সো কখনো এরকম যেন হয় না যে আপনি এক লাইন লিখছেন, পরবর্তী লাইন চিন্তা করছেন, ঠিক আছে? সো আমাদের রাইটিং টাস্ক 2 এর রেকমেন্ড করা হয় ইউ ক্যান স্পেন্ড 40 মিনিটস। তো এই 40 মিনিটসের মধ্যে প্রথম 6 থেকে 8 মিনিট আপনি শুধু কোয়েশ্চেন অ্যানালাইজ করা, প্ল্যানিংয়ে ব্যয় করবেন, ঠিক আছে? সো ওয়ান্স ইউ মেক এ প্ল্যান ইউ ক্যান বি এবল টু রাইট ভেরি কুইকলি। আদারওয়াইজ আপনি যদি এক লাইন চিন্তা করেন, মানে এক লাইন লিখছেন, পরবর্তী লাইন মাথায় দিয়ে চিন্তা করছেন কি লিখবেন, সো দিস ক্যান ওয়েস্ট লটস অফ টাইম। সো এই জন্য যে কোনো প্রশ্ন আপনি পাবেন, আপনাকে প্ল্যান করতে হবে, যে আগে প্রশ্নটা অ্যানালাইজ করতে হবে যে প্রশ্নে কি কি বলছে, মেন কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করতে হবে, কলম দিয়ে আন্ডারলাইন করে নেবেন। ইন্টারনেট ট্রান্সফর্ম ইনফরমেশন ওয়ে শেয়ার্ড কনজিউমড ক্রিয়েটেড প্রবলেমস ডিড নট এক্সিস্ট বিফোর। আচ্ছা, হোয়াট আর দ্য মোস্ট সিরিয়াস প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারনেট অ্যান্ড হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট। তাহলে আপনি দেখলেন যে আপনার প্রশ্ন আপনি বুঝতে পেরেছেন যে ইন্টারনেট নিয়ে সিরিয়াস প্রবলেমসগুলো কি কি এবং কি কি সমাধান আমরা দিতে পারি। তো এখন একটা জিনিস আমরা বলি, প্রথমে আমাদেরকে প্ল্যান করতে হবে, যে প্ল্যান মানে হচ্ছে আইডিয়া জেনারেশন, যে আপনি আপনার এসেতে কি কি আইডিয়া দিবেন। তো ফার্স্ট প্রবলেম, আপনি এভাবে শর্ট নোটস নেবেন। আপনারা যখন চ্যাটিং করেন ফ্রেন্ডদের সঙ্গে, তখন আমরা শর্ট নোটস নিই না, যে টাইম টিএম, হোয়াট টাইম WT TM, তারপর হচ্ছে ILL লিখি, তাই না? যে আই ডোন্ট নো IDNT KNW লিখি না আমরা শর্ট ফর্ম, যে আমাদের লেখাগুলো আমরা বুঝতে পারি। সো এক্সামে আপনি এইভাবে শর্ট নোটস নেবেন আপনার কোয়েশ্চেন বুকলেটে, যে ফার্স্ট প্রবলেম PRBLM, যেটা আপনি আপনার লেখা বুঝতে পারবেন, কারণ উই ডোন্ট হ্যাভ টাইম টু রাইট ফুল, আমাদের এত লেখার সময় না এক্সাম, বিকজ দ্য টাইম ইজ কোয়াইট লিমিটেড। সো ফার্স্ট প্রবলেমটা কি, ইন্টারনেট নিয়ে। এখন যে আইডিয়াটা আপনি ভালো এক্সপ্লেইন করতে পারবেন, অলওয়েজ পিক দ্যাট আইডিয়া। কিসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ইন্টারনেটের ফলে? সাইবার ক্রাইম কি হয়েছে? ইনক্রিজড। সো এটা হচ্ছে আমার ফার্স্ট আইডিয়া, যে ফার্স্ট সেন্ট্রাল আইডিয়া, সাইবার ক্রাইমটা ইনক্রিজড হয়েছে। দেখেন এটা আমি কি করলাম, যে এভাবে লিখে দিলাম। এর মধ্যে আপনি যা যা জিনিসগুলো ইনক্লুড করতে চান সেগুলো একটু ব্র্যাকেটে এভাবে, ব্র্যাকেটে হোক আর পাশে এভাবে লিখতে পারেন, হ্যাকারস, স্টিল, প্রাইভেট ইনফরমেশন কি করছে, এক্সপোজ, ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে। তারপরে কি করছে, আমাদের কাছ থেকে ডিমান্ডিং মানি, টাকা আদায় করার চেষ্টা করছে।
সো তারপরে আমরা ফার্স্ট প্রবলেম গেল এটা। সেকেন্ড প্রবলেম কি ইন্টারনেট নিয়ে? পসিবল দুইটা আইডিয়া বের করে রাখবেন সম্ভাব্য। ইন্টারনেটের সেকেন্ড প্রবলেম কি? অ্যাডিকশন, টাইম ওয়েস্টিং। যে আমরা এখানে কি করছি? সময় নষ্ট করছি। সো স্পেশালি টিনেজার্সরা কি করছে? স্পেন্ডিং valuable time without studying, কি করছে? playing online games, chatting with their browsing friends. etc. এর ফলে কি হচ্ছে? রেজাল্ট খারাপ হচ্ছে, একাডেমিক রেজাল্ট খারাপ হচ্ছে, রেজাল্টস poor result। যেভাবে আপনি ভালো মনে করেন আপনার যে কিওয়ার্ডগুলো এইভাবে শর্ট নোটস নেবেন, কারণ এই যে আমি শর্ট ভাবে লিখেছি এটা আমি বুঝতে পারবো, আপনার শর্টস লেখা আপনি বুঝতে পারবেন, কারণ আপনার এত সময় নেই হ্যাকার স্টিলিং প্রাইভেট ইনফরমেশন এগুলো তো আমরা মেইন বডিতে দিব। তো যখনই আপনার ইনস্ট্যান্ট আইডিয়া মাথায় চলে আসবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াফা আমিন ম্যান আপনি হচ্ছে ইয়ে করেন, একটু মিউট করে রাখেন, নাহলে আমি আমাকে রিপিটেশন শুনতে পাচ্ছি। ওকে, সো তাহলে আমরা দুইটা প্রবলেম বের করে ফেললাম, ঠিক আছে? আপনি চাইলে তিনটাও, মানে তিনটা যে লিখতে হবে তা না, একটা লিখলেই যথেষ্ট। আচ্ছা, এবার আমরা আসছি সলিউশন। ফার্স্ট সলিউশন, মনে রাখবেন প্রবলেম সলিউশনে আপনার যে প্রবলেম হবে সেই সলিউশন দিতে হবে, প্রবলেমের সাথে সলিউশনের কিন্তু সম্পর্ক থাকতে হবে। এমন সলিউশন দিলেন, দেখালো প্রথমটা হচ্ছে সাইবার ক্রাইম ইনক্রিজড। প্রথম প্রবলেম আমরা কি লিখলাম? সাইবার ক্রাইম ইনক্রিজড। তো আপনি সলিউশনে এসে লিখছেন মিডিয়া কুড প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, দে ক্যান মেক পিপল অ্যাওয়্যার দ্যাট ডু নট ইউজ দ্য ইন্টারনেট আননেসেসারি। যে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যে মানুষকে সচেতন করতে পারে আননেসেসারি ইন্টারনেট ইউজ করার দরকার নেই, এর বদলে আমরা হচ্ছে কোনো প্রোডাক্টিভ কিছু করতে পারি, আমরা চ্যারিটেবল কাজ করতে পারি, ভলান্টিয়ারিং করতে পারি। দেখেন সাইবার ক্রাইমের সঙ্গে আমি যে সলিউশনটা দিলাম তার কোনো সম্পর্ক আছে? অ্যান্ড মোস্ট অফ দ্য স্টুডেন্ট দে রিয়েলি ডাজ দিস। তো দেখালে যে প্রবলেম লিখছে সেই সলিউশনই তারা অফার করে নাই। তো আপনার খেয়াল রাখতে হবে, প্রশ্নে বলা আছে হোয়াট আর দ্য প্রবলেম এন্ড হোয়াট আর দ্য সলিউশন, মানে প্রবলেমের সাথে সম্পর্ক থাকতে হবে। তাহলে আপনি বলতে পারতেন যে মিডিয়া কুড প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, দে ক্যান মেক পিপল aware that how to stay safe or how to stay away from online scammers, ঠিক আছে? They can organize basic program that how to increase the safety or security of our social media password, email password, ঠিক আছে? তাহলে কি হলো? সম্পর্ক হলো যে হ্যাকার সাইবার ক্রাইম বৃদ্ধি পাচ্ছে, সেটা থেকে বাঁচার উপায় বললাম। ওকে, এখন আমরা যখন সলিউশন অফার করব, আমাদের পৃথিবীতে যত রকমের প্রবলেমই থাকুক না কেন সেই প্রবলেমগুলো আমরা নির্দিষ্ট কয়েকটা মাধ্যমকে দিয়ে সমাধান করাই, ঠিক আছে? নির্দিষ্ট কয়েকটা মাধ্যমে আমরা সমাধান করি। যদি এটা ব্যক্তিগত সমস্যা হয় তাহলে সেখানে আপনার আসবে হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ারনেস, যে ব্যক্তিগত সচেতনতা। যদি সমস্যাটা পরিবার কেন্দ্রিক হয় তাহলে সেখানে কে কে সমস্যা রোধ করতে পারে? প্যারেন্টস অথবা গার্ডিয়ানস, এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আচ্ছা, যদি সমস্যাটা বড় পরিসরে হয় দেশের, তাহলে সেখানে গভর্নমেন্ট, আচ্ছা, তারপরে মিডিয়া, তারপরে এডুকেশনাল অর্গানাইজেশন, তারপরে হচ্ছে মিডিয়া আমরা লিখেছি না? হ্যাঁ, মিডিয়া লিখেছে। তারপর হচ্ছে পাবলিক ফিগার যারা আছে, সেলিব্রিটি, এদেরকে বোঝাচ্ছি, পলিটিশিয়ান, এদেরকে বোঝাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে ল এনফোর্সমেন্ট, এটাও গভর্নমেন্টের মধ্যে পড়ে। আর ফাইনালি যদি প্রবলেমটা সারা বিশ্বের হয়, যেমন গ্লোবাল ওয়ার্মিং, এটা তার কোনো একা এক দেশের পক্ষে সম্ভব না, তাহলে এখানে আসবে গ্লোবাল কোঅপারেশন। দেখবেন যে সলিউশন যখন আপনি অফার করবেন এর বাইরে আপনি আর কাউকে দিয়ে সমাধান করাইতে পারবেন না। আমরা তো আর অ্যালিয়েনকে দিয়ে সমাধান করাইতে পারবো না, পারবো? সো ঘুরে ফিরে দেখেন এর মধ্যেই আসবে যখন আপনি সমাধান করাবেন। সো মোস্ট অফ দ্য সলিউশন আমাদের আসে হচ্ছে গভর্নমেন্ট থাকে, মানে প্রবলেম যদি থাকে, যদি পরিবার কেন্দ্রিক না হয়ে এর বাইরে চলে যায় সেক্ষেত্রে গভর্নমেন্ট আসেই। আর মিডিয়া কিন্তু গুরুত্বপূর্ণ, বেশিরভাগ সমস্যা আমরা গভর্নমেন্টকে দিয়ে সমাধান করাইতে পারি, ঠিক আছে? যদি এটা এক্সটার্নাল সমস্যা হয়, ভেতরের সমস্যা না হয়, ইন্টারনাল পারিবারিক সমস্যা না হয়, তাহলে
আমরা এই যে প্রথম সমস্যাটা দেখলাম যে সাইবার ক্রাইম ইনক্রিজ, তাহলে এটার সলিউশন কে করতে পারবে? তাহলে ডেফিনেটলি গভর্নমেন্ট এটার সমাধান করতে পারবে। তো যখন আপনি গভর্নমেন্টকে দিয়ে সলিউশন করাবেন তখন সেখানে নির্দিষ্ট একটা সিস্টেম থাকবে কি, যে ম্যাম দেখতে না পেলে আপনি হচ্ছে এই সাইডে আসতে পারেন, অথবা চেয়ার নিয়ে ইউ গাইস ক্যান কাম ইন ফ্রন্ট, টেবিল নিয়ে যদি সমস্যা হয়। আচ্ছা, তো প্রথম সলিউশন যখন আপনি গভর্নমেন্টকে দিয়ে সলিউশন করাবেন সেখানে একটা কমন জিনিস আনবেন যে সরকারকে কঠিন নীতিমালা তৈরি করতে হবে, যে গভর্নমেন্ট মাস্ট ইন্ট্রোডিউস স্ট্রিক্ট রুলস। এই রুলসের মধ্যে আপনি কি দিবেন, যে বিশাল অঙ্কের জরিমানা করা যেতে পারে, যদি প্রয়োজন হয় কোথায় পাঠানো যেতে পারে, জেলখানায়ও পাঠানো যেতে পারে। দেখবেন সরকারকে দিয়ে সলিউশন করাইতে গেলে এটা আসবেই। আচ্ছা, তাহলে প্রথম সলিউশন হচ্ছে সাইবার ক্রাইম ইনক্রিজড। তাহলে এখানে আমরা যেহেতু হ্যাকারদের বিরুদ্ধে, তাহলে সরকার কি করবে, ইন্ট্রোডিউস গভর্নমেন্ট। তাহলে প্রথম সলিউশনটা করবে হচ্ছে গভর্নমেন্ট। কিভাবে? বাই ইন্ট্রোডিউসিং স্ট্রিক্ট লস, যে কঠিন আইন তৈরি করতে হবে, ফাইন করা যেতে পারে, আর প্রিজনে পাঠানো যেতে পারে, প্রিজন পানিশমেন্ট। আচ্ছা, এবার শর্ট নোটস আপনি নেবেন। আচ্ছা, দ্বিতীয় সমস্যাটা হচ্ছে আবার গভর্নমেন্ট কি করতে পারে, বিভিন্ন ধরনের ক্যাম্পিংও করতে পারে, ক্যাম্পিং প্রোগ্রামেরও আয়োজন করতে পারে, তাই তো? সেটা মিডিয়ার হেল্প নিয়েই হোক, আবার নিজেরাও করতে পারে। আচ্ছা, এখন সেকেন্ড প্রবলেম হচ্ছে টাইম ওয়েস্টিং, স্পেশালি কারার সময় অপচয় করছে টিনেজার্সরা। তাহলে এই সমস্যাটা কে রোধ করতে পারবে? ডেফিনেটলি প্যারেন্টস। মনে রাখবেন আইএলস রাইটিংয়ে এক্সামিনার আপনাকে কোনোদিন আপনার আইডিয়া দিয়ে আপনার মার্কিং যাচাই করবে না। আপনার কাছে ওয়ার্ল্ডের সিম্পল আইডিয়া হতে পারে, মনে করেন আমাদের বাংলাদেশে যেটা হয় বেশিরভাগ, মানে স্পেশালি যেসব স্টুডেন্ট একটু 7.5 পায় রাইটিংয়ে, আপনি তাদের কাছে চেক করতে যাবেন, ওরা বলবে আপনি যে আইডিয়াটা লিখেছেন এটা তো হয়নি, আইডিয়াটা তো এর থেকে ভালো আইডিয়া লেখা যেত। ওই যে বললো না এর থেকে ভালো আইডিয়া, এক্সামিনার কখনো আপনার আইডিয়া নিয়ে মার্কিং করবে না। আপনার আইডিয়া ওয়ার্ল্ডের সিম্পল আইডিয়া হতে পারে, সে দেখবে সেখানে আপনার গ্রামার ঠিক আছে কিনা, সেখানে আপনি ভোকাব লিখছেন কিনা। মনে করেন আমি বললাম যে ইন্টারনেটের আরেকটা সমস্যা হচ্ছে যে সময়ের অপচয়, তো একজন আমাকে বলতেছে না এটা এই প্রবলেমটা না দিয়ে আপনি দিতে পারতেন যে ইন্টারনেটের আরেকটা সমস্যা হচ্ছে যে অ্যাডিকশনটা দিলে বেশি ভালো হতো। ওই যে সে কি করলো, এই যে বেশি ভালো হতো এই আইডিয়াটা ভালো হয়নি, ওই আইডিয়াটা ভালো হয়নি, এক্সামিনার কিন্তু কখনো আইডিয়ার উপর বেস করে আপনাকে মার্কস দিবে না, ঠিক আছে? ওকে, সো আপনার মনে রাখবেন ইউ নিড দ্য সিম্পলেস্ট আইডিয়া ইন দ্য ওয়ার্ল্ড, কোনো কমপ্লিকেটেড আইডিয়া এক্সামে লিখবেন না, ঠিক আছে? যে আপনার সব থেকে সিম্পল আইডিয়া লাগবে, অ্যান্ড কখনো চিন্তা করবেন না যে আমাকে কমপ্লেক্স ভোক্যাব দিয়ে লিখতে হবে। একটু পরে আমরা দেখব যে আমরা যদি কমপ্লেক্স ভোক্যাব দিয়ে লিখতে যাই তার সমস্যাটা হবে কি। আমরা লিখব কি কোয়েশ্চেনে বলা মার্কিং ক্রাইটেরিয়াই। আচ্ছা, একটু পরে যাচ্ছে সেগুলো। সেকেন্ড সলিউশন হচ্ছে কে করতে পারবে, প্যারেন্টস। আচ্ছা, কি করতে পারবে, যখন প্যারেন্টসকে দিয়ে আপনি সমাধান করাবেন, বাট সেখানে অবশ্যই তাহলে চিলড্রেন থাকবেই। তাহলে প্যারেন্টস কি করতে পারবে, মনিটর করতে পারবে দেয়ার চিলড্রেন্স অ্যাক্টিভিটি ইন ফ্রন্ট অফ কম্পিউটার। তারপরে কি করতে পারে, স্পেন্ড কোয়ালিটি টাইম। আচ্ছা, তারপরে তাদেরকে মোটিভেট করবে কি করতে, পার্টিসিপেট, ভলান্টিয়ারিংস অ্যান্ড আদার প্রোডাক্টিভ ওয়ার্ক। তাহলে এইগুলা পিতামাতা করতে পারে, তাদের সঙ্গে তারা সময়ও কাটাইতে পারে, সুন্দর সময়, ঠিক আছে? ওকে, সো যখন আপনার মনে হতে পারে দিস ইজ এ বিট টাইম কনজিউমিং, বাট আপনার কাছে যখন সব প্ল্যান করা থাকবে আপনি দেখবেন খুব দ্রুত লিখতে পারবেন। ওই এক লাইন চিন্তা করে লেখা, আপনি লিখছেন আর চিন্তা করছেন, এর থেকে অনেক সময় বাঁচবে। ওকে, সো ফাইনালি যখন আমাদের প্ল্যানিং ডান, আমরা এবার লেখা শুরু করব। এখন আপনি আইএলস রাইটিংটা দুইভাবে লিখতে পারবেন। একটা হচ্ছে নাম্বার 1 ন্যাচারালি, আর একটা হচ্ছে আপনার বাই ইউজিং আ টেমপ্লেট ব্যবহার করে, ঠিক আছে? সব আইএলস টিচারে ইউনিক কিছু টেমপ্লেট থাকে, বাট ন্যাচারালি লিখলে তো লিখলেনই, বাট টেমপ্লেট ব্যবহার করা একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে খারাপ। স্পেশালি যাদের রাইটিং স্কিল ভালো তাদের জন্য টেমপ্লেট রেকমেন্ডেড না। যাদের রাইটিং স্কিলটা ভালো না, গ্রামার ট্রামার অতটা ভালো না, তাদের জন্য টেমপ্লেটটা রেকমেন্ডেড।
কারণ কি? কারণ হচ্ছে অনেক সময় এক্সামিনার বুঝে ফেলে যে আপনি কোনো মেমোরাইজ ফ্রেজ লিখলে। টেমপ্লেট কী জন্য ভালো না আমি বলি। দেখা হলো আপনি টেমপ্লেটের যে অংশটুকু পাচ্ছেন সেই অংশটুকু খুব হাই কোয়ালিটি গ্রামার দিয়ে টিচার তৈরি করেছে, তো ওইটুকু গ্রামার দেখলে আপনার টেমপ্লেটের অংশটুকু খুব সুন্দর, বাট আপনি যেটা লিখেছেন নিজে লিখেছেন সেটার দেখা গেল গ্রামাটিক্যাল কোনো সেন্সই নাই। ক্লোজ দ্য ডোর না বলে আপনি লিখছেন ডোর দ্য ক্লোজ, ঠিক আছে? তার টেমপ্লেট থেকে আপনি সুন্দর পাচ্ছেন যে এভরিওয়ান শুড, ঠিক আছে, বিফোর লিভিং দ্য হোম, ওই যে এভরিওয়ান শুড বিফোর লিভিং দ্য হোম এইটুকু টেমপ্লেট থেকে পাচ্ছেন, বাট ক্লোজ দ্য ডোরের জায়গায় লিখছে ডোর দ্য ক্লোজ, এভরিওয়ান শুড ডোর দ্য ক্লোজ বিফোর লিভিং দ্য হোম। তখন তো এক্সামিনার বুঝবেই যে এই অংশটুকু এত সুন্দর আর এইটুকুর অবস্থা যাচ্ছে তাই, তো তখন সে বুঝে ফেলবে যে মেমোরাইজড, তখন অটোমেটিক স্কোর কিন্তু 5 চলে আসবে। বাট যে স্টুডেন্টের ব্যালেন্স আছে যে এভরিওয়ান শুড মেক শিওর বিফোর লিভিং হোম দে মাস্ট মেক শিওর টু ক্লোজ দ্য ডোর, তাহলে দেখলো যে কি ব্যালেন্স আছে, টেমপ্লেটের মধ্যে ব্যালেন্স আছে, নিজে যেটুকু লিখেছে গ্রামাটিক্যাল ব্যালেন্স আছে, সেই ক্ষেত্রে আপনি টেমপ্লেট ইউজ করতে পারেন। বাট স্টিল যাদের গ্রামাটিক্যালি অনেক সমস্যা আছে তারা অ্যাটলিস্ট টেমপ্লেট ইউজ করলে তো কিছু না কিছু মার্কস আসবে, ঠিক আছে? বাট যাদের গ্রামাটিক্যাল ব্যালেন্স ভালো, ইটস নট রেকমেন্ডেড টু ইউজ এ টেমপ্লেট, আপনি আপনার ন্যাচারাল ওয়েতে লিখবেন, ঠিক আছে? আচ্ছা, সো যখন আপনার প্ল্যানিং ডান, নাও ইটস টাইম ফর রাইটিং। সো এবার আমরা দেখব যে কীভাবে লেখা যায়। সো আমি টেমপ্লেট দিয়েও আপনাদেরকে একটু লিখে দেখিয়ে দিব, আবার ন্যাচারালি শেখাবো। সো যার যেটা ভালো লাগে সেভাবে লিখবেন। আচ্ছা, তো সবার আগে আমাদের এই লেআউটটা আপনারা খেয়াল রাখবেন। লেআউটটা মাথায় থাকলে আপনি ভালো একটা এসে লিখে আসতে বাধ্য। কারণ আপনার ফার্স্টে আমরা কি লিখব? ইন্ট্রোডাকশন লিখব। আচ্ছা, ইন্ট্রোতে আমাদের কি করতে হবে? কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ করতে হবে। তো চলেন আমরা কোয়েশ্চেনটা, তাহলে আপনি জানেন ইন্ট্রোর প্রথম লাইন হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ। আচ্ছা, it is true that the internet has changed the spelling পরে ঠিক করব, system, change the system, data is exchanged and used, but it has also created a synonym কি দিব? Made problems, issues that which did not exist before earlier. So আমরা হচ্ছে কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ করলাম। It is true that the internet has changed the system, data is exchanged and used. But it has also made issues which did not exist earlier. তাহলে আমরা কি প্যারাফ্রেজ করলাম, এবার হচ্ছে আমাদেরকে একটা জেনারেল আনসার দিতে হবে। তো এখানে অনেক টিচার বলে একটা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স, একটা জেনারেল সেন্টেন্স, একটা টপিক সেন্টেন্স। সো ইন্ট্রো ইজ নট এ বিগ ডিল। আপনি মেইন মার্কসটা আপনার থাকবেই হচ্ছে বডি 1, 2-তে, ঠিক আছে? ইন্ট্রো সবাই কম বেশি ঠিকঠাক লিখতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের এবার জেনারেল আনসারটা দিতে হবে। জেনারেল আনসার ইউ ক্যান গিভ ইন 2 ওয়েজ। একটা হচ্ছে কাইন্ড অফ ডিফল্ট ওয়েতে, আর একটা হচ্ছে ন্যাচারাল ওয়েতে। তো চলেন আগে আমি ডিফল্ট ওয়েতে দেখাই, যে যারা একটু ঝামেলা নিতে চান না তারা এটা করতে পারেন। আপনি লিখবেন এই এসেটা প্রথমে ইন্টারনেট সম্পর্কিত সমস্যাগুলো আলোচনা করবে। তাহলে দিস essay will first discuss the problems associated with the internet. It will then provide possible কি solutions. তো এটা গেল ডিফল্ট, আপনাকে শুধু টপিক যেটা আসছে এটা বুঝিয়ে দিতে হবে। অথবা আপনি এটাও বলতে পারেন দিস এস উইল ফার্স্ট ডিসকাস দ্য প্রবলেমস, এই সেটা প্রথমে প্রবলেমগুলো আলোচনা করবে। ইট উইল দেন প্রোভাইড পসিবল সলিউশন, এবং পরবর্তীতে এটা সম্ভাব্য সমাধান দেবে। এখন কথা হচ্ছে এই ডিফল্ট ওয়েতে লিখলে কি আপনি ভালো মার্কস পাবেন না? ডেফিনেটলি এরকম লিখেও মানুষ 7, 7.5 পেয়ে আসছে। কারণ ইন্ট্রোতে তো আর আপনাকে প্রবলেম উল্লেখ করে দিতে হবে না, হবে আপনি মেন প্রবলেম সলিউশন উল্লেখ করবেন বডিতে। সো আপনি এটা লিখেও এই ওয়েতে লিখলেও ইউ স্টিল হ্যাভ এ চান্স টু গেট 7+। আবার যদি আপনি ন্যাচারালি লেখেন, যে আপনি ইন্ট্রোতে বলে দিবেন যে আপনি বডি 1, 2-তে কি কি লিখতে যাচ্ছেন।
তাহলে আমরা লিখব ইনক্রিজিং, এটা হচ্ছে একদম ন্যাচারাল ওয়েতে লেখা, ইনক্রিজিং নাম্বার অফ সাইবার ক্রাইম অ্যান্ড টাইম ওয়েস্টিং আর দ্য মেইন ইস্যুস রিলেটেড উইথ দ্য ইন্টারনেট which we can solve through the combined effort taken by the government and parents. বুঝতে পারছেন? এভাবে লিখলে আপনার লেখাটা পুরো ইউনিক হবে, ন্যাচারাল হয়ে যাবে। মানে আপনি উপরেরটা দিয়েও 7 পেতে পারেন, আবার নিচেরটা দিয়েও আপনি 7 পেতে পারেন যদি বাকি সবকিছু ঠিক থাকে। সো দ্য চয়েস ইজ ইয়ার্স, আপনার যেভাবে কমফোর্টেবল থাকেন আপনি সেইভাবে লিখতে পারবেন। এখন আমি দেখাই টেমপ্লেট দিয়ে আপনি কিভাবে লিখতে পারেন। যদি আই নর্মালি প্রোভাইড দিস টেমপ্লেট ফর মাই পার্সোনাল স্টুডেন্টস, বাট আপনাদের দেখাচ্ছে কিভাবে টেমপ্লেট ইজ গোনা মেক ইউর লাইফ ইজি। আচ্ছা, সো ইট ইজ ট্রু দ্যাট, তাহলে ইন্ট্রোর প্রথম লাইনটা শুরু করবো কি দিয়ে? ইট ইজ ট্রু দ্যাট, এই জন্য আমরা লিখছি প্রবলেম সলিউশনে, যে আমরা মেনে নিচ্ছি যে হ্যাঁ এই প্রবলেমটা রয়েছে সত্যি। আচ্ছা, সো কোয়েশ্চেন প্যারাফ্রেজ করলাম। এবার দেয়ার আর এ ভ্যারাইটি অফ পসিবল প্রবলেম ফর দিস, জাস্ট এটা বসাই দিতে হবে। দেয়ার আর এ ভ্যারাইটি অফ পসিবল প্রবলেম ফর দিস, এটার জন্য বেশ কিছু সমস্যা রয়েছে। এটা বলতে যে আমরা কোয়েশ্চেনে যেটা প্যারাফ্রেজ করে আসলাম, বাট স্টেপস ক্যান ডেফিনেটলি বি টেকেন। দেখেন এখানে প্যাসিভও আপনার লেখা হয়ে যাচ্ছে, বাট স্টেপস ক্যান definitely be taken to tackle the complications with legitimate initiatives by the, যাকে দিয়ে এবার আপনি সমাধান করাচ্ছেন তাকে বসাই দেন, by the government and parents. বুঝতে পেরেছেন? সো টেমপ্লেট দিয়ে লিখলে আপনার ইন্ট্রো লিখতে খুব অল্প সময় লাগবে, 3 মিনিটসও লাগবে না। বাট টেমপ্লেটের সঙ্গে আপনি যদি ডিসাইড করেন যে আপনি টেমপ্লেট দিয়ে লিখবেন, আপনাকে এটার সঙ্গে অভ্যস্ত হতে হবে। টেমপ্লেটটা লিখে 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 মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইন্ট্রো ক্লিয়ার। সো আমি 3 ওয়েতে দেখালাম, একটা টেমপ্লেট দিয়ে, একটা ডিফল্ট ওয়েতে, আর একটা হচ্ছে ন্যাচারাল ওয়েতে। সো দা পছন্দ আপনার যেটা ভালো লাগে সেটা লিখবেন। আমি এখানে দেখবো যে আপনার গ্রামার ঠিক আছে কিনা, ভোকাব ঠিক আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা বডি 1-এ যাই। তাহলে লেআউট অনুযায়ী এবার কি করতে হবে? মেনশন দ্য ফার্স্ট প্রবলেম। বডি 1-এ আমরা কি লিখবো? মেন বডি 1 প্রবলেমস আমরা লিখবো। আপনার কোয়েশ্চেনে বলা থাকবে হোয়াট আর দ্য প্রবলেমস। দেখেন কোয়েশ্চেনে বলা আছে প্লুরাল, তার মানে এই না যে আপনাকে একের অধিক সমস্যা লিখতে হবে। আপনি চাইলে একটা আইডিয়া দিয়েও লিখতে পারেন। এখন আমরা দেখাই রাইটিং টাস্ক 2-এ আমাদের কত ওয়ার্ড লিখতে হবে? 250। তো আমরা যদি ইন্ট্রোতে অন এভারেজ 40 ওয়ার্ড ধরি, অন এভারেজ 40 ওয়ার্ডস, বডি 1-এ মানে মেইন বডি 1-এ আমরা ধরেন এভারেজ 90 ওয়ার্ডস ধরলাম, বডি 2-তে 90 ওয়ার্ডস ধরলাম, কনক্লুশনে আমরা 30 ওয়ার্ডস ধরলাম, 250 ওয়ার্ডস আমাদের হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে আপনার বডি 1-এ মিনিমাম 90 ওয়ার্ডস লেখা উচিত, প্রয়োজন। তো এই 90 ওয়ার্ডস আপনি চাইলে, মানে 90 থেকে 100 ওয়ার্ডস আপনি চাইলে একটা আইডিয়া দিয়েও লিখতে পারেন। আমি বলছি না যে 100 ওয়ার্ডসের মধ্যে আপনাকে লিখতে হবে, বাট আপনি যখন একটা আইডিয়া মেনশন করবেন, সেটা এক্সপ্লেইন করবেন, সেটার সঙ্গে রেজাল্ট দিবেন, সেটার সঙ্গে এক্সাম্পল দিবেন, অনায়াসেই 100 ওয়ার্ডের কাছাকাছি চলে যায়। তো তখন তো আর আপনার দ্বিতীয় আইডিয়া লেখার কোনো প্রয়োজন নাই, আছে? এত সময় তো আর আমাদের থাকবে না। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে প্রবলেম, মেনশন দ্য ফার্স্ট প্রবলেম। এখন আমরা প্রথম প্রবলেমটাও উল্লেখ করি। তাহলে আমরা বলতে পারি টু দ্য ফার্স্ট প্রবলেম। আচ্ছা, অন দি ওয়ান হ্যান্ড, টু বিগিন উইথ দিদি, আচ্ছা, অন দি ওয়ান হ্যান্ড, একদিকে মানে বডি 1 এটা দিয়ে শুরু করতে পারেন। The first problem, the first
drawbacks of using the internet is that the proportion of cyber offenses কি হচ্ছে is rising rapidly যে on the one hand the first drawbacks of using the internet is that the proportion of cyber offenses is rising rapidly. Now I'm going to show you the marking criteria. এখানে আমাদের একটু যেতে হবে। So দেখেন যদি if you want to get a minimum 7 coherence and cohesion সেখানে আপনাকে বলা হচ্ছে presents a clear central topic within each paragraph. প্রত্যেকটা প্যারাগ্রাফে আপনার একটা সেন্ট্রাল আইডিয়া থাকতেই হবে। বুঝতে পেরেছেন? মানে মেইন বডি 1 2 তে আপনাকে সেন্ট্রাল একটা আইডিয়া থাকতেই হবে। আপনাকে প্রেজেন্ট উল্লেখ করে দিতে হবে। তাহলে আমরা এক্সামিনারকে উল্লেখ করে দিলাম। আমরা রাইটিং টাস্ক 1 কি মার্কিং ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা শিখেছি। ঠিক রাইটিং টাস্ক 2 ওইভাবে দেখব যে 7 7.5 পেতে গেলে আমাদের কি করতে হবে। তাহলে দেখেন আমরা এক্সামিনারকে ফার্স্টেই আমরা মেনশন করে দিলাম দ্য ফার্স্ট ড্রব্যাক অথবা এখানে আমরা মেজর ড্রব্যাক দিয়ে দিই অথবা দ্য মেইন The main drawbacks of using the internet is that the proportion of cyber offenses is rising rapidly. তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট কি আইডিয়া সেন্ট্রাল আইডিয়া। এখন আমাদের টাস্ক রেসপন্সে আমরা চলে যাব। তো এক্সামিনার বলছে যে আইডিয়াটা প্রেজেন্ট করো, এরপরে কি বলছে সেই আইডিয়াটা প্রেজেন্ট করার পর কি বলছে আইডিয়াটা এক্সটেন্ড করো। মানে এই যে আমরা বললাম যে সাইবার অফেন্সটা বৃদ্ধি পাচ্ছে, এখন এটা আপনাকে এক্সটেন্ড করতে হবে। এখন এক্সটেন্ড না করে যদি আপনি চলে যান on the one hand the main drawbacks of using the internet is that the proportion of cyber offenses is rising rapidly. এবার যদি বলেন another problem is that especially teenagers are wasting their significant amount of time by becoming addicted with the internet. তাহলে কি হলো আপনি কি আইডিয়াটা এক্সপ্লেইন করলেন না, কিন্তু আপনি সেকেন্ড আইডিয়াতে সুইচ করলেন এবং দিস ইজ দ্য প্রবলেম মোস্ট অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ইন রাইটিং। এরা আইডিয়াটা এক্সটেন্ড করতে চায় না। তাহলে আপনি যদি লেআউটটা মাথায় রাখেন তাহলে আপনার প্রথম কাজটা কি ছিল, আমাদের ফার্স্ট প্রবলেমটা কি করতে হবে মেনশন করতে হবে। এবার লেআউট অনুযায়ী আইডিয়াটা কি করতে হবে এক্সপ্লেইন করতে হবে। তো আপনি জানেন যদি আমি আইডিয়া এক্সপ্লেইন না করি তাহলে তো আমি ভালো মার্কস পাবো না। তার মানে আপনি তখন ফোর্সড যে আপনাকে কিছু না কিছু আপনার ওইটা এক্সপ্লেইন করতেই হবে। ওকে, চলেন আমরা এবার আইডিয়াটা এক্সপ্লেইন করব। তো যে কোনো আইডিয়া এক্সপ্লেইন করার আগে আমাদের নিতে হবে লিঙ্কার্স। এক্সামিনার আমাদেরকে বলেছে আমাদের লেখায় পর্যাপ্ত পরিমাণে কোহেসিভ ডিভাইস থাকতে হবে, যে ইউজেস রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইস অ্যাপ্রোপ্রিয়েটলি, বাট দুই একটা আমরা আন্ডার ওভার ইউজ করতে পারবো। তাহলে যে কোনো সেন্ট্রাল আইডিয়া ইউজ করার আগে আমরা লিঙ্কার্স নিব কি, আমরা যদি আরও বিস্তারিত বলি টু বি মোর প্রিসাইজ, টু বি মোর এক্স্যাক্ট এটসেট্রা। আচ্ছা, তাহলে এবার এই যে সাইবার অফেন্সটা রাইজিং হচ্ছে এটা এবার আপনাকে এক্সপ্লেইন করতে হবে। তো যে কোনো আইডিয়া এক্সপ্লেইন করার সময় আপনি দুইটার কোয়েশ্চেন নিজেকে জিজ্ঞেস করবেন, সেটা হচ্ছে হাউ, ওয়াই। তাহলে দেখবেন যে কোনো সেন্ট্রাল আইডিয়া আপনার মাথায় কিছু না কিছু আসছে যে এটা আমি কিভাবে এক্সপ্যান্ড করব, হাউ, তাহলে অথবা ওয়াই, আর দেখবেন সেটার কোনো রেজাল্ট আছে কিনা, পজিটিভ অথবা নেগেটিভ রেজাল্ট। তাহলে আমরা প্রবলেম দিলাম কি, যে আমাদের সাইবার অফেন্সেস বৃদ্ধি পাচ্ছে। কিভাবে সাইবার মানে অফেন্সেসটা, সাইবার অপরাধটা বৃদ্ধি পাচ্ছে কিভাবে, কে বলতে পারবে? এই যে সাইবার অপরাধটা বৃদ্ধি পাচ্ছে এটা কিভাবে অথবা কেন? আচ্ছা, তাহলে হ্যাকিংটা করছে কারা? হ্যাকাররা। অবশ্যই হ্যাকাররা কেন হ্যাকিং করছে? তারা অর্থ উপার্জনের জন্য। বুঝতে পারছেন? এই যে যখন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন আইডিয়া আপনার আসবে যে কেন হ্যাকিং তো করছে, কেউ না কেউ হ্যাকিং করছে, কেন করছে? সেটা অর্থ উপার্জনের হোক, পার্সোনাল স্যাটিসফ্যাকশনের কারণে হোক, হ্যাকাররা কি করছে? আমাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা চলেন এবার লিখি, টু বি মোর এক্সাক্ট, ফর আর্নিং, ফর পার্সোনাল satisfaction and for earning money, হ্যাকার্সরা কি করছে? হ্যাকার্স আর স্টিলিং। ওই যে আইডিয়া জেনারেট করেছিলাম না, তখন আপনি ওখানে ফেরত যাবেন যে কি নিয়েছিলাম, হ্যাকার্স আমাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে।
ঠিক আছে আচ্ছা সেগুলো হাতিয়ে নিয়ে ইন্টারনেটে এক্সপোজ করে দিচ্ছে যদি আমরা তাদেরকে টাকা না দিই আচ্ছা টু বি মোর এক্সাক্ট ফর পার্সোনাল স্যাটিসফ্যাকশন অ্যান্ড ফর আর্নিং মানি হ্যাকার্স আর স্টিলিং আওয়ার ভ্যালুয়েবল পার্সোনাল ডেটা লাইক banking details, social media password, social media acha and email password, photos and videos. To be more exact, for personal satisfaction and for earning money, hackers are stealing our valuable personal data like banking details, social media and email password. মানে আমাদের সোশ্যাল মিডিয়া এবং ইমেইলের পাসওয়ার্ড তারা হাতে নিচ্ছে ফটোস অ্যান্ড ভিডিওস তারা আমাদেরকে কি করছে অনেক সময় হ্যাঁ দে আর ব্ল্যাক মেইলিং আস তারা আমাদেরকে অনেক সময় ব্ল্যাকমেইলিং করছে টু এক্সপোজ আওয়ার প্রাইভেট ডেটা অন দ্য ডার্ক ওয়েব ইফ উই ডু নট কি যদি আমরা তাদেরকে ইফ উই ডু নট পে দেম মানি আচ্ছা এবার আমরা কি দেব এক্সামিনার আমার মতে এটুকু যথেষ্ট এবার আমরা কি বলছে এক্সটেন্ড করার পর এক্সামিনার কি বলছে সাপোর্ট ইওর মেইন আইডিয়াস তার মানে এক্সামিনার আমাদেরকে বলছে নাও গিভ এক্সাম্পল সো আমরা এখন রাইটিং টাস্ক 2 এর কিছু ক্যামব্রিজের বই থেকে কোশ্চেনস দেখব দেখেন এটা হচ্ছে আমাদের ক্যামব্রিজের এখানে ক্লিয়ারলি বলা আছে গিভ reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এক্সাম্পল দেওয়াটা সবথেকে ভালো হবে one of my cousin one of my family members I ঠিক আছে বুঝতেই তো পারছেন এটা অনেকেই এই জিনিসটা নিয়ে হাসাহাসি করে যে নিজের আমি যদি বলি আমার কাজিন এটা হইছে ওটা হইছে তারা মনে করে যে এটা কি এক্সাম্পল দিবার এক্সামের প্রশ্নে আমাদের বলে দেওয়া আছে গিভ এক্সপিরিয়েন্স ফ্রম ইওর ওন নলেজ আপনার আশেপাশে যেটা ঘটছে ফ্যামিলিতে ঘটছে ফ্রেন্ডদের সাথে ঘটছে চারপাশে যেটা ঘটছে সেটা থেকে ফেক এক্সাম্পল মানে এক্সাম্পল কখনো এক্সামিনার জাস্টিফাই করতে যাবে না বাট এখানে বলেই দিয়েছে যে নিজের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে এক্সাম্পল দেওয়া ভালো তাহলে এখানে এবার আমরা আইডিয়াটাকে একটা এক্সাম্পল দেবো যে ফর এক্সাম্পল যে লাস্ট ইয়ার আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল যে একটা চাইনিজ হ্যাকার অথবা বাঙালি হ্যাকার যাই বলেন ফর এক্সাম্পল লাস্ট ইয়ার মাই ফেসবুক অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড বাই অ্যান ইন্ডিয়ান হ্যাকার who wanted to pay me who wanted $2,000 from me which আমি যেটা পে করতে গিয়েছিলাম which I refused to pay যার জন্য সে আমার সব ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে আনওয়ান্টেড মেসেজ পাঠিয়েছে that is why এবং এটা কাইন্ড অফ ট্রু দ্যাট ইজ ওয়াই হি সেন্ট তো ভাই ওকে আমরা ধরেই নিলাম সে হি ঠিক আছে দ্যাটস ওয়াই হি সেন্ট আনওয়ান্টেড মেসেজেস টু মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হুইচ কজড মি এ লটস অফ সোশ্যাল হ্যারাসমেন্ট যেটা আমাকে সামাজিকভাবে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছিল আচ্ছা তাহলে দেখেন আমি একটা আইডিয়া দিয়ে কত ওয়ার্ড লিখলাম 113 ওয়ার্ড এখন আপনি যদি এখানে আরো একটা আইডিয়া দিতেন
তাহলে আপনাকে ঠিক একই কাজ করতে হতো। আইডিয়াটা কি করতে হতো? প্রথমে মেনশন করতে হতো, তারপরে কি করতে হতো? এক্সপ্লেন করতে হতো, তারপরে কি করতে হতো? এক্সাম্পল দিতে হতো। তো এখন আপনি যদি বলতেন অ্যানাদার প্রবলেম ইজ দ্যাট স্পেশালি টিনেজার্স আর ওয়েস্টিং সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম, তাহলে কি এই এত সময় তো আমরা পেতাম না, পেতাম? তো আপনি যখন দেখবেন যে আপনার একটা আইডিয়া দিয়েই 75 ওয়ার্ড, 70 একটা আইডিয়া দেখলেন আপনার 100 ওয়ার্ড হয়ে গেছে, তখন আপনার আর দ্বিতীয় আইডিয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওই যে আপনি ইন্ট্রোতে গিয়ে বলেছেন না যে সাইবার ক্রাইম অ্যান্ড টাইম ওয়েস্টিং, তখন ওইটা একটু কাটাকাটি করতে হবে। সাইবার ক্রাইম ইজ, এই জন্য এখন থেকে যেহেতু কলম দিয়ে লিখতে হবে, যত খুশি গ্যাপ রাখবেন, খাতা আপনাকে আনলিমিটেড দেওয়া হবে, ঠিক আছে? কারণ আপনার কিন্তু কাটাছেড়া করার প্রয়োজন হবে, সেই জন্য গ্যাপ রেখে দিবেন যদি কোনো কিছু আপনাকে আবার লিখতে হয়। তাহলে আমরা তো প্রথমে বলেছি, তাহলে এখানে এসে আমি চেঞ্জ করে দিব যে ইনক্রিজিং নাম্বার অফ সাইবার ক্রাইম, যেহেতু টাইম ওয়েস্টিংটা আমি কি করব? উঠাই দিব, ঠিক আছে? কারণ যেহেতু আমি আইডিয়া দিয়েছি একটা, কিন্তু ইন্ট্রোতে আমি দুইটা লিখেছিলাম, তখন ওটা কলম দিয়ে কেটে দিবেন যে ইনক্রিজিং নাম্বার অফ সাইবার ক্রাইম, আর এর জায়গায় তখন কি হবে? ইজ, এটা তো কমন সেন্স, বোঝেনি সবাই। ইজ দ্য মেইন ইস্যুসের জায়গায় কি হবে? ইস্যু। মনে রাখবেন আপনার প্রবলেম একটা হতে পারে, সমাধান আপনি রেলিভেন্ট সমাধান দুইটাও দিতে পারেন, তিনটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। যে আমরা এখানে কি দিয়েছি? সাইবার ক্রাইম, এটা তো গভর্নমেন্টকে দিব যে গভর্নমেন্ট কঠিন আইন প্রণয়ন করবে। আবার মিডিয়াও দিতে পারেন যে মিডিয়া কিছু প্রোগ্রাম আয়োজন করতে পারে যেখানে তারা মানুষকে দেখাইতে পারে যে কিভাবে নিজেদের মানে অনলাইনে সেফটি সিকিউরিটি মেনটেন করতে হয় সাইবার এক্সপার্টের দ্বারা। আবার দিতে পারেন যে স্কুল কলেজ কি, যে ছোট থেকেই আমাদেরকে শিক্ষা দিতে পারে যে কিভাবে হ্যাকিং থেকে নিজেকে সেফ রাখতে হয়, কিভাবে প্রাইভেট ডেটাগুলো সংরক্ষণ করতে হয়। তাহলে প্রবলেম ছিল কিন্তু একটা, সলিউশন দিলাম আমরা কয়টা? তিনটা, কিন্তু তিনটায় রেলিভেন্ট সলিউশন হলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, কিন্তু দেখেন আমার এই স্কিলটা আছে যে আমি একটা আইডিয়াকে টেনে হিচড়ে বড় করে ফেলতেছি, কিন্তু দেখা যাবে বেশিরভাগ স্টুডেন্টে আপনারা 50-60 ওয়ার্ড লিখে ওই আইডিয়া দিয়ে আপনাদের আর কিছু মাথায় আপনার আসছে না, যেটা আমি আর কি লিখবো এখানে, আমার তো মাথায় আর কিছু আসছে না। ইন দ্যাট কেস আপনি তখন দুইটা তিনটা আইডিয়া লিখতে পারেন, ঠিক আছে? আমি এখানে একটা আইডিয়া দিয়ে প্রায় 115 ওয়ার্ড লিখেছি, আবার চাইলে আমি এখানে দুইটা আইডিয়া দিয়েও 120 ওয়ার্ড লিখতে পারতাম। আচ্ছা, চলেন আমি একটু দেখিয়ে দিই। তখন আমাকে কি করতে, এই যে ইনফরমেশনগুলো আমরা দিয়েছি সামারাইজ করে ফেলতে হতো। জন দিয়ে ওয়ান হ্যান্ড, দেখেন অন দি ওয়ান হ্যান্ড, মানে আমি দেখাচ্ছি বিকল্প, যদি আমি দুইটা আইডিয়া দিয়ে লিখতাম তখন আমার কেমন হতো। টু বি মোর এক্সাক্ট, হ্যাকার্স আর stealing our private data and threatening us and threats us to expose them on the internet if we do not pay them money, যদি আমরা তাদেরকে অর্থ না দিই। আচ্ছা, for example, my Facebook account was recently hacked and the hacker took control of my ID because I did not pay him money. তাহলে দেখেন আমি প্রথম আইডিয়াটা এখানে শেষ করে দিলাম, ঠিক আছে? অন দি ওয়ান হ্যান্ড দ্য মেইন ড্রব্যাকস। আচ্ছা, এবার আমি সেকেন্ড আইডিয়াটা দিব। Another problem is that teenagers are wasting their valuable time. To be more precise, আমরা যদি আরো ভাবে বলতে পারি, without focusing on their studies and other productive work, they are busy with playing internet-based games, chatting with friends,
আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট, এবার আমি একটা রেজাল্ট দিচ্ছি। অ্যাজ এ রেজাল্ট দে আর সাফারিং ফ্রম ভ্যারিয়াস হেলথ ইস্যুস লাইক লোয়ার ভিশন অ্যান্ড back pain, as well as getting poor marks in their exams. আচ্ছা, প্রথমটাতে আমি এক্সাম্পল দিয়েছি, পরেরটাতে কি দিয়েছি? রেজাল্ট দিয়েছি। তাহলে এখানে দুইটা আইডিয়া দিয়ে কত ওয়ার্ড লিখলাম? 128 ওয়ার্ড। আর ওখানে একটা আইডিয়া দিয়ে 100, ধরেন অন এভারেজ 115 ওয়ার্ড। বুঝতে পেরেছেন? সো আপনি যদি আইডিয়া দুইটা দেন, আপনার এক্সপ্লেনেশন কম হতে হবে। আপনি যদি আইডিয়া একটা দেন, আপনাকে এক্সপ্লেনেশনটা বেশি হতে হবে। বুঝতে পারছেন? কিন্তু এমন যেন কখনো করা না হয় যে আপনি দুইটা আইডিয়া, মনে করেন এখানে আমি 113 ওয়ার্ড লিখলাম, আর এই যে পরের আইডিয়াটা, মনে করেন সেকেন্ড আইডিয়াটা আগেরটার সাথে দেখাচ্ছি। প্রথম আইডিয়াতে 100 কত ওয়ার্ড লিখেছি? 13 ওয়ার্ড। এবার দ্বিতীয় আইডিয়াতে মনে করেন আমি অ্যানাদার প্রবলেম থেকে যদি হিসাব করি, কত ওয়ার্ড? মাত্র 58 ওয়ার্ড। তাহলে কি বিশাল একটা গ্যাপ হয়ে গেল? তো এরকম যদি আপনার লেখায় থাকে তাহলে কিন্তু সর্বনাশ। চলেন দেখাই দিই। যারা 6 পায় তাদের একটা কমন প্রবলেম থাকে, অ্যাড্রেসেস অল পার্টস অফ দ্য টাস্ক, সাম পার্টস মে বি মোর ফুলি কভার্ড দ্যান আদার্স। দেখলে আপনি বডি 1 এর প্রথম প্রবলেমকে 113 ওয়ার্ড লিখেছেন, সময়ের অভাবে পরের প্রবলেমকে আপনি লিখেছেন 50 ওয়ার্ডে। তাহলে কি হলো যে আপনি ওইটার থেকে এটা ফুলি বেশি কভার করলেন। আবার দেখলে বডি 1 এ আপনি লিখেছেন 180 ওয়ার্ড, বডি 2 তে লিখেছেন মাত্র 80 ওয়ার্ড। তাহলে কি হলো? আপনি একটার থেকে আরেকটাকে বেশি কভার করলেন। এটা কিন্তু আমার কথা না, এটা ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল মার্কিং এর কথা। বুঝতে পারছেন? সো এই মানে মার্কিং এর ক্ষেত্রে এটা খুবই স্ট্রিঞ্জি। আচ্ছা, সো এই জন্য খেয়াল রাখতে হবে, আপনি যদি দেখেন যে একটা আইডিয়া আপনি মেনশন করেছেন, এক্সপ্লেনেশন দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন, 75 ওয়ার্ড আপনার হয়েছে, তো আপনি দেখলেন আমি যদি এখানে আর 15টা ওয়ার্ড অ্যাড করতে পারি তাহলে আমি দ্বিতীয় আইডিয়া লেখার হাত থেকে বাঁচতে পারতেছি। তো এই জন্য সবসময় গ্যাপ রেখে দিবেন যে ফর এক্সাম্পলের লাস্টের লাইনে আপনি এবার যাতে আরও অ্যাডিশনাল 15-20টা ওয়ার্ড লিখে দেন, তাহলে আর আপনার দ্বিতীয় আইডিয়া লেখা দরকার নাই। ঠিক আছে? আমি দুইভাবে দেখালাম। আপনি চাইলে আপনার বডি 1 একটা আইডিয়া দিয়েও লিখতে পারেন, একের অধিক আইডিয়া দিয়েও লিখতে পারেন। আচ্ছা, ওকে। সো টেমপ্লেট দিয়ে লিখলেও এই একই কথা। আপনার হচ্ছে যারা টেমপ্লেট দিয়ে লিখবেন, ইন মাই অপিনিয়ন there are two main problems associated with the internet. জাস্ট একটু দেখাই দেই, বাকি সবই সেম যদি আমরা টেমপ্লেট দিয়ে লিখতাম। আচ্ছা, এটা আমি আর এটা ড্রাফট হিসাবে রাখছি। যদি টেমপ্লেট দিয়ে শুরু করতেন, ইন মাই অপিনিয়ন, যদি আপনি দুইটা আইডিয়া দিয়ে মানে শুরু করবেন, দুইটা দিয়ে করতে পারেন। ইন মাই অপিনিয়ন দেয়ার আর two main problems associated with এর পরে দেখেন আমাদের কি দেওয়া আছে, ডট ডট দেওয়া আছে। তার মানে এখানে কি লিখতে হবে? আমরা কিসের প্রবলেম উল্লেখ করছি? সো এটা বসাইতে হবে, অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারনেট, অ্যাসোসিয়েটেড উইথ প্লেইং কম্পিউটার গেমস, অ্যাসোসিয়েটেড উইথ গ্লোবাল ওয়ার্মিং। এমনভাবে টেমপ্লেট রেডি করে যে আপনি সব কিছুই বসাইতে পারবেন। ইন্টারনেট, দ্য প্রিন্সিপাল ইস্যু ইজ দ্যাট, মূল সমস্যাটা হচ্ছে, the principal issue is that, এবার আপনি টেমপ্লেট ইউজ করেন আর যা ইউজ করেন সব সেম, the proportion of cyber offenses is rising rapidly. ঠিক আছে? তাহলে এই যে is that আমরা উল্লেখ করলাম, is that the proportion of cyber offenses এর মাত্রা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে।
এক্সপ্লেইন দ্য ফার্স্ট প্রবলেম বাই অ্যাডিং লিঙ্কার্স। তাহলে আপনি জানেন যে টেমপ্লেট অনুযায়ী এবার আমাকে লিঙ্কার্স নিতে বলছে, টু বি মোর এক্স্যাক্ট। এবার আপনাকে কি বলছে, এক্সপ্লেইন করতে বলছে। তাহলে আপনি এক্সপ্লেইন করলেন, তারপরে টেমপ্লেট অনুযায়ী ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, অ্যাজ এ রেজাল্ট, যেটা ভালো হয়। ঠিক আছে? যদি দ্বিতীয় প্রবলেমের দরকার হয়, অ্যানাদার প্রবলেম ইজ দ্যাট চিলড্রেন আর ওয়েস্টিং দেয়ার ভ্যালুয়েবল টাইমস। টু বি মোর প্রিসাইজ, এক্সপ্লেন, এক্সাম্পল আগেরটাই দিলে পরেরটাই রেজাল্ট। ক্লিয়ার? তাহলে প্রবলেমের প্যারা ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা সলিউশনে যাচ্ছি। সলিউশনের জন্য আপনারা সবসময় টেমপ্লেটের এই জায়গাটা ইউজ করবেন। হাউএভার, যাই হোক, শেষ করলাম কোথায়? আচ্ছা, এখান থেকে আমি সেকেন্ড আইডিয়া সরিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে একটা আইডিয়া দিলে এক্সপ্লেনেশন কি হবে, কম না বেশি? আর দুইটা আইডিয়া দিলে এক্সপ্লেনেশনের পরিমাণ কম। মনে রাখবেন যে আপনি প্রথম প্রবলেমের সাথে 60 ওয়ার্ড লিখলেন, পরেরটার সাথে আপনি 50 ওয়ার্ড 55 ওয়ার্ড এরকম লিখতে হবে। তখন এক্সপ্লেনেশন কমাই দিতে হবে। বেশি দিতে চাইলে কিন্তু আপনার সময় থাকবে না এক্সামে। ঠিক আছে? আচ্ছা, দেখালে আপনি কনক্লুশন লিখে আসতে পারবেন না। আর যদি আপনার লেখায় কনক্লুশন না থাকে, তাহলে দেখেন খুব কমন একটা প্রবলেম, যারা 5 পায় তাদের লেখায় একটা মূল কমন একটা বিষয় থাকে, সেটা হচ্ছে দেয়ার মে বি নো কনক্লুশন ড্রন। তাহলে বুঝতেই পারছেন, আপনি যদি কোনোভাবে কনক্লুশন না লিখে আসতে পারেন, তাহলে ওই 6.5 পাওয়া মেন বডি 1, মেন বডি 2, ইন্ট্রো লিখেছেন 6.5 7 পাওয়ার, তো সেখানে হয়তো হার্ডলি আপনি 5.5 পাবেন। সো কনক্লুশন আপনি মরেন বাঁচেন আপনাকে লিখতেই হবে। কিন্তু আপনি যদি মেন বডি 1 আর 2-তে একের অধিক আইডিয়া লিখতে গিয়ে অনেক বেশি ওয়ার্ড লিখে ফেলেন, তাহলে কিন্তু সময়ের এদিকে পাবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা শুরু করব। However, যাই হোক, there are various actions could be taken to curb this problem. However, there are various actions. ইউটিউবে লেসন আছে, দেখে নিতে পারবেন বারবার। আচ্ছা, there are various actions that could be taken. কারণ স্টুডেন্টের একটা প্রবলেম হয় কি, বেশিরভাগ স্টুডেন্ট কমপ্লেন করে, মানে কমপ্লেন না, এটা সমস্যা, যে স্যার অথবা ভাই বডি 1 শুরু করব, ফার্স্টের লাইনটা শুরু করব কি দিয়ে এটা বুঝতে পারি না, তারপরে মোটামুটি হয়ে যায়। সেকেন্ড প্যারা শুরুটা স্টার্টিংটা করব কি দিয়ে সেটা বুঝতে পারি না। সো টেমপ্লেট ইজ গোনা সলভ দিস প্রবলেম। আপনি জানেন যে শুরুটা এরকম করে দিলে হলো। আচ্ছা, সো হাউএভার দেয়ার আর ভ্যারিয়াস অ্যাকশনস could be taken to curb মানে হ্রাস করা, curb the, আপনি যদি একের অধিক প্রবলেম লেখেন দিস, আর একটা লিখলে দা। তারপরে কি, I firmly believe that, firmly মানে আমি মনে প্রাণে বিশ্বাস করি, the change must start with, পরিবর্তনটা কি হওয়া উচিত, the change must start with, কাকে দিয়ে, তাহলে ওই যে গভর্নমেন্ট, দেখেন ব্র্যাকেটে দিয়ে রাখছে, গভর্নমেন্ট, প্যারেন্টস অর এনিথিং ইউ ফিল রেলিভেন্ট, এইটা কিন্তু আবার বসাই দিন না। একজন স্টুডেন্টকে দিয়েছিলাম, ওইটাই বসাই দিয়েছে, দ্য চেঞ্জ মাই স্টার্ট উইথ দ্য গভর্নমেন্ট, প্যারেন্টস অর এনিথিং ইউ ফিল রেলিভেন্ট। ঠিক আছে, এটা জাস্ট ব্র্যাকেটে দেওয়া বোঝানোর জন্য। আচ্ছা, পরিবর্তনটা শুরু হওয়া উচিত কার মাধ্যমে, সরকারের মাধ্যমে, উইথ দ্য গভর্নমেন্ট। এবার এই প্রিপোজিশনটা দিবেন বাই। ঠিক আছে, এই যে ব্র্যাকেট এখান থেকে দিয়ে এখান থেকে বাই। তাহলে কিসের মাধ্যমে, সরকার থাকলে আমরা কি বলবো, আইন তৈরি করার মাধ্যমে, বাই ইন্ট্রোডিউসিং, অথবা আপনি লিখতে পারেন ইনঅ্যাক্টিং। এই যে ইনঅ্যাক্টিংও লিখতে পারেন, এটা খুব হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। ইন্ট্রোডিউসিং এর জায়গায় আপনি এই যে ইনঅ্যাক্টিংও লিখতে পারেন। বাই ইনঅ্যাক্টিং কি ল, strict সাইবার লস, কাদের বিরুদ্ধে, এগেইনস্ট সাইবার অফেন্ডার্স, অপরাধীদের বিরুদ্ধে। আমরা কি লিখব, যে হেভি, বিশাল অঙ্কের জরিমানা আরোপ করা যেতে পারে, কি, তাহলে হেভি ফাইন ক্যান বি imposed on them, তাদের উপর বিশাল অঙ্কের জরিমানা করা যেতে পারে, অথবা যদি প্রয়োজন হয়, or
if necessary prison sentence could be given কাদেরকে দেওয়া যেতে পারে to more serious or repeated offenders তাই তো could be given to more serious and repeated half an hour 20 মিনিট কেন ও repeated criminals আচ্ছা এবার আমরা এখানে একটা एग्जांपल দিই ফর ইনস্ট্যান্স যেহেতু প্রথমে আমরা ফর एग्जांपल নিয়েছি ডিউ টু cruel cyber law in লুক্সেমবার্গের মানে খুব কঠিন সাইবার ল হওয়ার কারণে দ্য পার্সেন্টেজ অফ সাইবার রিলেটেড ক্রাইম is extremely key low in the world. So for instance, due to cruel cyber law in Luxembourg, the percentage of cyber related crime is extremely low in the country. তাহলে আমরা প্রথম সলিউশনটা অফার করলাম এখন যদি আপনি চান যে 73 ওয়ার্ড হইছে নাও দ্য চয়েস ইজ ইয়ার্স এখানে কি আমি আরো কিছু উল্লেখ করব নাকি আমি আরেকটা সলিউশন অফার করব তাহলে আপনি এখানে দিতে পারেন যে ওই মিডিয়াকে আবার সরকারের মধ্যেই নিয়ে আসতে পারেন যে মোরওভার তারা কি করতে পারে গভর্নমেন্ট ক্যান অ্যারেঞ্জড many programs আচ্ছা মোরওভার তাহলে একটা দিয়ে আমরা লিখছি আর মিডিয়া এখানে নিয়ে আসছে না অথবা আচ্ছা মিডিয়াটা দেখাই দিই যে অ্যানাদার অথবা সেকেন্ড মেজার উড বি মনে করেন আমরা সাইবার ক্রিমিনাল একটাই দিয়েছি ঠিক আছে কারণ আমরা তো এখানে একটা আইডিয়াই দিয়েছি এন্ড এটা আমরা সরিয়ে দিতে হবে is the main issue আচ্ছা by the government and media আবার আচ্ছা গভর্নমেন্ট দিই আর মিডিয়াটাও দেখাই দিই সমস্যা নেই মিডিয়া থাকলে কিভাবে ডিফল্ট সলিউশন দিবেন যে সেকেন্ড মেজার ইজ দ্যাট মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাহলে কি লিখব মিডিয়া could play a vital crucial role যেটা ভালো লাগে মিডিয়া could play a vital role আচ্ছা তাহলে আমরা লিখব they can organize quarterly or monthly TV and radio program to create কি সচেতনতা to create awareness আচ্ছা they can organize quarterly or monthly TV and radio program to create awareness এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বলতে পারি media can invite কাদেরকে ইনভাইট করতে পারে সাইবার এক্সপার্টস মিডিয়া যেটা আমাদের টক শোতে হয় ঠিক আছে আপনি দিতে পারেন মিডিয়া ক্যান ইনভাইট সাইবার এক্সপার্টস হু ক্যান স্প্রেড অ্যাওয়ারনেস কিসের মাধ্যমে তাদের কিসের মাধ্যমে থ্রু দেয়ার পাওয়ারফুল কি টক শোতে কি হয় ডিবেট হয় না তো ডিসকাশন হয় থ্রু দেয়ার পাওয়ারফুল ডিসকাশন আচ্ছা তাহলে আমরা বলছি they can organize quarterly or monthly TV and radio program to create awareness আচ্ছা media can invite cyber experts who can spread awareness through their powerful discussion আচ্ছা about how to stay safe from hackers তো বুঝতে পারছেন যখন আপনি মিডিয়া নিয়ে আসবেন তখন আপনার ডিফল্ট এইভাবেই আসবে একটা সাপ্তাহিক টিভি অথবা রেডিও প্রোগ্রামের আয়োজন করা যেতে পারে যেখানে এক্সপার্টদেরকে ডেকে যে টপিক নিয়ে কথা হচ্ছে সেই বিষয়ে তারা ডিসকাশনের মাধ্যমে অ্যাওয়ারনেস ছড়িয়ে দিতে পারে
তাহলে দেখেন 117 ওয়ার্ড আর এখানে কত লিখেছি আমরা 115 ওয়ার্ড 13 ওয়ার্ড। তাহলে কি পারফেক্ট ব্যালেন্স আছে? আমরা কি কোনোটার থেকে কোনোটাকে বেশি কভার করেছি? না, এখানে আমাদের বলছে অ্যাড্রেসেস দ্য টাস্ক, সরি এই যে এখানে অ্যাড্রেসেস অল পার্টস অফ দ্য টাস্ক অলদো সাম পার্টস মে বি মোর ফুলি কভার্ড দ্যান আদার। আমরা কাউকেই ডিসক্রিমিনেট করি নাই, সমান সমান এমফাসিস দিয়েছে। আপনার 10-15 ওয়ার্ড এদিক ওদিক হলেও সেটাকে ডিসক্রিমিনেট বলা যাবে না। যে আপনি বডি 1-এ 115 ওয়ার্ড লিখেছেন, বডি 2-তে আপনি 101 ওয়ার্ড 105 ওয়ার্ড লিখেছেন, তাতেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমাদের কনক্লুশনে যাওয়ার পালা। কনক্লুশন মানে কি? কনক্লুশন মানেই হচ্ছে সামারি। আপনি এতক্ষণ যা লিখে আসলেন সেটার সামারি নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? ডু নট মেনশন এনি নিউ আইডিয়াস ইন ইয়োর কনক্লুশন। নিউ আইডিয়াস আর অনলি ফর কার জন্য? আইডিয়া বডি প্যারার জন্য। কনক্লুশন মানে হচ্ছে সামারাইজ করতে হবে। আপনি কোয়েশ্চেনের মূল অংশটা, বডি 1-এর মূল অংশটা, বডি 2-এর মূল অংশটা লিখতে হবে। তাহলে এভাবে আগে বাংলাতে চিন্তা করে নেবেন যে ইন কনক্লুশন, পরিশেষে এটা বলা যায় ইন্টারনেট আমাদের জন্য ইটস লাইক এ ব্লেসিং ফর আস, বিকজ এটা আমাদের লাইফকে অনেক ইজি করে দিয়েছে। কিন্তু এর ফলে নানান সমস্যাও, আমাদের জটিলতাও সৃষ্টি হয়েছে, কমপ্লিকেশন সৃষ্টি হয়েছে। লাইক কি আমাদের প্রায়ই আমরা উই আর বিং এ ভিকটিম অফ সাইবার ক্রাইম, যে আমরা সাইবার ক্রাইমের ভিকটিম হচ্ছি, অ্যান্ড দ্যাট ক্যান বি সলভড থ্রু দ্য প্রিসাইজ স্টেপস টেকেন বাই দ্য অথরিটিস অ্যান্ড ম্যাস মিডিয়া। বুঝতে পারছেন? যে পুরা দেখেন এসের সামারিটা এখন আমরা মানে ইন্ট্রোতে যেটা লিখেছিলেন ওইটাই আবার একটু রিফ্রেশ করা। In conclusion, do not write anything else. হয় in conclusion, to conclude অথবা to sum up, এর বেশি নেবেন না। in a nutshell, ফাটশেল, এক্সামিনার এটা ইনফর্মাল, বিরক্ত হয় কিন্তু। ঠিক আছে? আবার অনেকে লেখা all in all, do not write anything else, just in conclusion, to conclude, that's it। ঠিক আছে? in conclusion আগে আমি দেখাই যে কিভাবে ন্যাচারালি লিখবেন, তারপরে টেমপ্লেট দিয়ে দেখাচ্ছি। it is apparent দ্যাট, এটা মানে পরিষ্কার যে ইন্টারনেট আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ। ইন্টারনেট ইজ লাইক এ ব্লেসিং টু আস বিকজ ইট মেক আওয়ার লাইফ ইজিয়ার দ্যান এভার, যেটা আমাদের লাইফ আগের থেকে অনেক সহজ করে দিয়েছে। However, due to the internet, complication like becoming a victim of cyber crime has become so common in our everyday life. আচ্ছা, in conclusion, it is apparent that internet is like a blessing to us because it made our life easier than ever, যেটা আমাদের লাইফ আগের থেকে অনেক সহজ করে দিয়েছে। However, due to the ইন্টারনেটের কারণে, দাড়ি কমা ঠিক থাকতে হবে, এটা তো রাইটিং টেস্ট 1-এর মার্কিং ক্রাইটেরিয়া বলছে। However, due to the ইন্টারনেটের কারণে কমপ্লিকেশন, সমস্যা, লাইক becoming a victim of cybercrime has become so common in our everyday life, যে এটা আমাদের জীবনে একটা সমস্যা, যেমন সাইবার অপরাধের শিকার হওয়াটা আমাদের জীবনের একটা কি হয়েছে, পার্ট হয়েছে, which can be mitigated through the effective steps implemented by the authorities and mass media। দেখেন তো আমরা এখানে কোনো নতুন আইডিয়া নিয়ে আসছি কিনা, নিয়ে আসছি? তাহলে একটা জিনিস আমরা খেয়াল করি যে বডি 1-2 মিলে আমরা কত ওয়ার্ড লিখেছি।
বডি 1 2 মিলে আমরা লিখেছি হচ্ছে 230 ওয়ার্ড। এই 230 ওয়ার্ডের সামারি আমরা কত ওয়ার্ডে নিয়ে আসলাম দেখেন 36 ওয়ার্ডে। বুঝতে পারছেন? নতুন কোনো আইডিয়া আনা যাবে না। বডি 1 এ যা লিখেছেন, বডি 2 তে যা লিখেছেন সেটার সামারি এখানে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখাচ্ছি টেমপ্লেট দিয়ে যদি আপনি কনক্লুশনটা লিখতেন তাহলে কিভাবে লেখা যেত। ইন কনক্লুশন দ্য কনসার্ন, হয় দ্য প্রবলেম নেন না হয় কনসার্ন নেন। দ্য কনসার্ন কি নিয়ে লিখছি আমরা? উইথ ইউজিং দ্য ইন্টারনেট, মানে যেটা নিয়ে আপনি প্রশ্নে প্রবলেম সলিউশন লিখছেন। দ্য কনসার্ন উইথ ইউজিং দ্য ইন্টারনেট উইল কন্টিনিউ টু অ্যারাইজ। দুনিয়াতে এমন কোনো সমস্যা নেই যার পার্মানেন্ট সলিউশন আছে, এই জন্য আমরা লিখছি ইউজিং দ্য ইন্টারনেট উইল কন্টিনিউ টু অ্যারাইজ, যেটা বৃদ্ধি পেতেই থাকবে। হাউএভার with the right action implemented by, কাকে কাকে দিয়ে সমাধান করিয়েছি? by the authorities কে আমরা সিনোনিম দিচ্ছি, authorities and mass media, এইটুকু বসাই দিবেন। these adverse impacts could be mitigated sensibly and easily. ওকে, সো যদি টেমপ্লেট দিয়ে লেখেন এভাবে আপনি লিখতে পারেন। ক্লিয়ার? সো এখন দেখাচ্ছি যে আপনি যদি এক্সাম্পল দেখাবো ডিফারেন্স বিটুইন গুড টেমপ্লেট অ্যান্ড ব্যাড টেমপ্লেট। যে টেমপ্লেট আপনি পাবেন, আপনি যে টেমপ্লেট খুশি ইউজ করতে পারেন, বাট আপনাকে ওই টেমপ্লেটগুলো ইউজ করতে হবে, দোজ জাস্ট মেক সেন্স। এখন আমি একটা টেমপ্লেট দেখাবো, আমার একটা স্টুডেন্ট দিয়েছিল, তাকে তার টিচার দিয়েছিল এই টেমপ্লেটটা। দেখেন আমরা যে টেমপ্লেটটা ইউজ করলাম এখানে মূল কাজ কিন্তু আপনাকেই করতে হচ্ছে, আইডিয়া ব্যাখ্যা আপনাকেই করতে হচ্ছে, শুধু শুরুটা কিভাবে করবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছে যে এরপরে এটা করতে হবে ওইটা করতে হবে। বাট নাও আই এম গোনা শো ইউ টেমপ্লেট, দেখলেই বুঝতে পারেন আপনি এক্সামিনার হলে কি করতেন। প্রথমে ইন্ট্রো, there is no doubt full of food for thoughts. The issue is no doubt a problematic one. A closer look reveals some factor which are held accountable for কি নিয়ে আসছে এখানে যেটা টপিক আসছে, ফর গ্লোবাল ওয়ার্মিং, কথা কথা, and several preventative measures can be taken to minimize it. এই পর্যন্ত ঠিক আছে। তারপরে দেখেন কিছুই লেখা লাগছে না, আপনি শুধু এটা বসাই দিয়ে আসেন, যাই আসুক প্রশ্ন দেখা লাগবে না। sadly a number of factors can be held accountable for above mentioned problem. তাহলে বুঝতেই পারছেন আপনি এক্সামিনার হলে কি হতো, বুঝতেই তো পারতেন যে এটা মেমোরাইজড হয়েছে, যে প্রশ্ন যাই থাকে তুমি উল্লেখ করে দিয়ে আসো above mentioned problem. Unless there is a good idea about the foundation of the problem, which is a serious concern of many of us, it is very high likely that we will not be able to fix the alarming situation. One of the reasons that ignites an unprecedented problem is that nowadays people are not disciplined. আচ্ছা, এবার সে যে আইডিয়াটা আসছে সেটা লিখবে। The lack of awareness of family backgrounds could also be considered seriously, as this is often root the problem. এখন ইন্টারনেট এটা আবার প্রবলেমের রুট কিভাবে হবে? আচ্ছা, another factor that can make this situation even worse is the limited contribution of concerned authorities. এবার দেখেন প্রবলেমে তো আপনি কিছু কিছু পাইলেন, ডট ডটের জায়গায় কিছু লিখতে হবে, সলিউশনে তাও নাই। Luckily, to deal with it, it is essential that effective steps should be taken to prevent the phenomenon. To start with, no easy solution can be guaranteed to solve the problem, but conscious efforts of the people might be the steps towards changing it to the right direction. It is also suggested that persistent efforts should be made to govern the increasing problem. It is high time that we, with a bit of help from the authorities, government, and সব প্রবলেম তো আপনি গভর্নমেন্ট দিয়ে আনতে পারবেন না, পারবেন, put our best foot forward to begin the end to the deep rooted problem. বুঝতে পারছেন তার কিচ্ছু করা লাগতেছে না, শুধু এই যে কয়েক জায়গায় আছে প্রবলেমটা একটু উল্লেখ করতে হবে।
সো গুড টেমপ্লেট অ্যান্ড ব্যাড টেমপ্লেটের মধ্যে পার্থক্য হচ্ছে এটা। এবার আমি আরেকটা দেখাচ্ছি যে ভেরি ইম্পর্টেন্ট থিংস, আপনি যখন অন্য কোনো জায়গায় মক দিতে যাবেন, সেটা সিএফএ হোক অথবা মেন্টরস হোক, ঢাকাতে হোক, এখানে মেন একটা কমন প্রবলেম আপনাকে এরা বলবে, আপনি কি ভোক্যাব আপনি লিখছেন, আপনার তো ভোক্যাব ঠিক নয়, অনেক হাই ফ্রিকোয়েন্সি ভোক্যাব লিখতে হবে। ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রবলেম। মনে রাখবেন আপনাকে আইএলসে খুব কমপ্লিকেটেড ভোক্যাব লিখতে হবে এমন কোনো ইনস্ট্রাকশন কিন্তু আমাদের দেওয়া নাই। কারেন্ট চলে গেছে, হাইপ্রেস চলতেছে। এখানে বলছে যে মার্কিং ক্রাইটেরিয়া তো আগে দেখাইছে না, টাস্ক 1 করতে গিয়ে যে আপনার লেখা যদি এক্সামিনারের এই যে গ্রামার যদি আপনার উল্টাপাল্টা হয়, মে কজ স্ট্রেন ফর দ্য রিডারের জন্য কিন্তু মাথা ব্যথার কারণ হবে। ওই যে ক্লোজ দ্য ডোর, ঠিক আছে, তারপর হচ্ছে ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম হোয়াট হ্যাপেনিং, এই ধরনের বললে কিন্তু বুঝতেই পারবেন যে কি আপনি দিতে চাচ্ছেন। সেই জন্য এই যে কজ সাম ডিফিকাল্টি ফর দ্য রিডার, এটার জন্য না হয় যে এক্সামিনার পড়ে ডিফিকাল্টি হচ্ছে। এখন ভোক্যাবের বিষয়টা আসি। ভোক্যাব আপনাকে বলছে ইউজ লেস কমন লেক্সিক্যাল আইটেমস, যে আপনাকে লেস কমন ওয়ার্ড লিখতে হবে। যে মনে করেন বিউটিফুল, এটা একটা কমন একটা ওয়ার্ড, যে কোনো সুন্দর কিছুকে আমরা বর্ণনা করতে এই শব্দটা ব্যবহার করি। কিন্তু আমরা যদি বিউটিফুলের জায়গায় আমরা বলি স্টানিং, তাহলে স্টানিংটা কি লেস কমন ওয়ার্ড না? আমরা কি এটা সবসময় ব্যবহার করি? তো স্টানিং কি ডিফিকাল্ট কোনো ওয়ার্ড না? তো আপনাকে এটাই বলছে যে আপনি লেস কমন ওয়ার্ড লেখেন, আর কলোকেশনের ব্যাপারটা থাকতে হবে, ঠিক আছে? আপনি কিন্তু এভাবে লিখতে পারবেন না যে আই অ্যাম ইটিং টি, আই এম ইটিং কফি। ইটিংয়ের সঙ্গে কফি যাচ্ছে না, আমি বুঝতে পারছি আপনি কিসের কথা বলছেন, বাট রাইটিং বলছে কলোকেশন, যে আপনি ইটিংয়ের সঙ্গে আমার কি কফির সাথে কি হবে, ড্রিঙ্কিং হবে। সো কলোকেশন কিন্তু ঠিক রাখতে হবে। যেমন কিছুদিন আগে একটা ছেলে লিখেছিল এভরি ডে ইন ডিপ নাইট, মানে গভীর রাতে, ঠিক আছে, ও বোঝাতে যাচ্ছে যে গভীর রাতে, ঠিক আছে, ও তো লিখতে পারে দ্য লাস্ট পার্ট অফ দ্য নাইট, রাতের শেষ অংশে, কিন্তু ওই ডিপ নাইট যাচ্ছে না, কলোকেশন হচ্ছে না, এটার জন্য খেয়াল থাকে। তো এবার আমি একটু দেখাবো ক্লাস শেষ করার আগে, যদি আপনি কমপ্লিকেটেড ভোক্যাব ইউজ করেন তাহলে সেটার প্রবলেমটা কি হতে পারে। কিছু পণ্ডিতবর্গ আছে এরকম করে, আমি শুধু প্রথমটুকু দিচ্ছি, তখন বুঝতে পারবে। আচ্ছা, এই পর্যন্তই লিখি। দেখেন, পড়তে গেলে মানে আপনার মেজাজ খারাপ হয়ে যায়। On the one hand, the main hitches of exhausting the internet is that the ratio of virtual transgressions is mounting briskly. To be more exact, hackers are latency our secretive records and terrorizing. বুঝতে তো পারছেন যে এরকম যদি পুরো আপনাকে 250 ওয়ার্ড পড়তে হয় তাহলে এক্সামিনার কি বিরক্তি ফিল করবে। এগুলা খুব হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, ঠিক আছে, কিন্তু আপনার লেখা মনে রাখবেন, ইউর রাইটিং হ্যাজ টু বি ইজি টু আন্ডারস্ট্যান্ড। ওয়ার্ল্ডের সব থেকে ইজি আইডিয়া নেবেন এবং গ্রামার মেনটেন করে আপনাকে এক্সামিনার দেখবে আপনি কত টপিক রিলেটেড ভোক্যাব লিখছেন, যে আপনার ইন্টারনেট কোয়েশ্চেনটা আসছে এই রিলেটেড কত ভোক্যাব আপনি লিখছেন,
ঠিক আছে? ওকে, দ্যাটস অল, দেখা হবে নেক্সট ক্লাসে। আমি অলরেডি টেমপ্লেট, স্যাম্পল আনসার সব দিয়ে দিয়েছি, কোশ্চেন